সাদীপ চোখ নামিয়ে দাঁড়িয়ে, মেঝের দিকে ভুরু গুটিয়ে তাকানো, তার মুখমণ্ডল জুড়ে ধূসরের সূক্ষ্ম চাহনির বিচরণ। ধূসর একই কথা আবার শোধালো, বললি না কত টাকা দিয়ে নিয়েছিস? সাদীপ যথাযুক্ত উত্তর খুঁজে পেল না। চশমা ভাঙা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেললো কি? না হলে ধূসর কোনো দিনও এভাবে জিজ্ঞেস করতে আসতো না নিশ্চয়। কাজটা নির্ঘাত ঠিক হয়নি। সাদিফ সাফাই গাইতে আস্তে করে বলল, চশমার ফ্রেমটা অনেক দামি, প্রথম বেতন পেয়ে কিনেছিলাম, প্রিয় ছিল খুব, তাই বলে এভাবে রিয়েক্ট করবি? ধূসরের স্বর প্রচণ্ড ধীর, যেন সামান্যতম মেজাজ নেই। সাদিফ তাকিয়ে বলল, তুমি তো জানো ভাইয়া পিউ কি পরিমাণ চঞ্চল, ওকে আমি এমনিতেই বকি? কখনোই বকেছি? আজ নিশ্চয় আমার খারাপ লেগেছে, তার জন্যই। ধূসর সামান্য হেসে বলল, তুই পিউকে বকিস না, কারণ তোর বকার মতো কোনো কাজই করেনি ও। আমি অন্তত দেখিনি। পিউ যেভাবে আমার জিনিসপত্র এলোমেলো করে, ঠিক সেভাবে তোরটা কখনো স্পর্শও করেছে? তুই না ডাকা অবধি ও এই ঘরে আসে না পর্যন্ত। আজ সেইভাবে প্রথমবারের মতো তুই ওকে বকেছিস। আমার জানা মতে ঠিক যেইভাবে প্রথমবার ও তোর কোনো একটা জিনিস ভাঙলো। সাদীপ অবাক না হয়ে পারল না। যে মানুষ বাড়িতেই থাকে না ঠিকঠাক, এত খবর তার নখদর্পণে কি করে? একটু চুপ থেকে বলল, আমার রাগ হয়েছিল বলে ওভাবে বলেছি। ওকে তো তুমিও বকো ভাইয়া, তার বেলা দেশে ফেরার পর কদিন সুন্দর করে ব্যবহার করেছো, তারপর যখন আস্তে আস্তে তুমিও দেখলে পিওর এক একটা কাণ্ড, সেই থেকে তো আজ অবধি আমিও কখনো দেখিনি তুমি ওর সাথে একটা ভালো করে কথা বলেছ। ধূসর শান্ত অথচ তপ্ত স্বরে বলল, আমার আর তোর ব্যাপার এক নয় সাদিফ, সেটা তুই না জানলেও আমি জানি। তোর চশমা ভেঙেছে, কয়টা চশমা প্রয়োজন তোর আমি দেব, এটুকু দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু পরের বার আমি যেন না দেখি তুই পিওর সাথে উঁচু গলায় কথা বলেছিস। শীতল হুমকিতে সাদীপের কপাল গুছিয়ে এলো। আকাশ থেকে পড়ল সে। ধূসরের এত দরদি হয়ে ওঠার কারণ বুঝলো না। ধূসর লম্বা পায়ে হাঁটা ধরেছে। সাদীপের মেজাজ খারাপ হলো। যেখানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সেখানে ধূসর তাকে টাকার গরম দেখালো। কত টাকা আছে ওর? রাগ চেপে রাখতে না পেরে বলেই ফেলল, বেকার মানুষের টাকার বড়াই বীজদাত ছাড়া সাপের ন্যায়। সাদীপ ধড়াম করে দরজা আটকালো। কথাটা চাপা স্বরে বললেও কানে পৌঁছালো ধূসরের। শুনতে পেয়ে কদম স্থিত হলো খানিক। কটমটে চিবুকে সে চোখ বুজে শ্বাস টেনে ঢোক গেলে, তবে দাঁড়ালো না। সেই ক্ষণেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল ধূসর। এতদিন ধরে যা তাকে বলে কয়েও করানো যায়নি, আজ এক মুহূর্তে ঠিক করলো তাই করার। এরপর চশমার গোডাউন ছুঁড়ে মারবে সাদীপের মুখের ওপর। আফতাব শিকদার বরাবর নরম লোক। অফিসে যাবেন, ফিরবেন, খাবেন, বই পড়বেন, মাঝে মাঝে টেলিভিশনে খবর দেখবেন, পত্রিকা পড়বেন, এইসবই রুটিন। কথা কম বলেন, ঝামেলায় কম জড়ান। এই জন্য তিনি 4 ভাইয়ের মধ্যে বাবা মায়েরও প্রিয় ছিলেন, সাথে ভাইদেরও। এমনকি ভাতিজা ভাতিজিরাও ভীষণ পছন্দ করেন ওনাকে। অথচ মানুষটার একটাই আক্ষেপ, নিজের ছেলেটাই বিগড়ে যাচ্ছে, তাকে একটুও মানে না। কানের কাছে মালা জোপেও নিতে পারলেন না ব্যবসায়। ভাবতেই ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ফুঁড়ে। তার এত দুঃখ, অথচ রুবাইদা বেগম এতেই সন্তুষ্ট। ধূসর যাই করবে তাতেই যেন মহত্ব। অবশ্যই এর হাজার খানেক কারণও আছে। মিনা বেগমের পেটে তখন পিউ, বাড়িতে পুরুষ বলতে ছিল না কেউ, বেরিয়েছিল রোজকার কাজে। ছোট ভাই আনিসের বিয়ে হয়নি তখনও। জবা বেগম ছিলেন বাপের বাড়ি, আর রুবাইদা বেগম গেছিলেন পুষ্পকে স্কুল থেকে আনতে। বাড়িতে মিনা বেগম একাই ছিলেন, সাথে অনেক দিনের পুরনো বুয়া তাদের। পুষ্পর স্কুল কাছাকাছি হওয়ায় রুবাইদা ভাবলেন যাবেন আর আসবেন। তাছাড়া ডেলিভারির ডেট ছিল 5 দিন পর। চিন্তার কিছু নেই বলেই এইটুকু সময় একা রেখে গেলেন মিনা বেগমকে। অথচ বিপত্তিটা যেন তখনই বাঁধল। তলপেটের ব্যথায় ঘুম ছুটে গেল মিনা বেগমের। নামতে গিয়ে অসতর্কতায় পিছলে পড়লেন, লুটিয়ে গেলেন মার্বেল মেঝেতে। বুয়াও চলে গেছে কিছুক্ষণ হলো। ফাঁকা বাড়িতে গোঙানোর শব্দ দেওয়ালে দেওয়ালে মিলিয়ে গেল। সেই সময় সবে স্কুল থেকে ফিরেছে ধূসর। বয়স তখন 10-এর কোঠায়।
কক্ষে ফিরতে গিয়েই কর্ণকুহর হলো বড় মায়ের চাপা আর্তনাদ। পিঠ ব্যাগ মাঝপথে ফেলে রেখে ছুটল সে। ব্যথায় অবস্থা খারাপ মিনা বেগমের। ধূসর দিশেহারা হয়ে পড়ল। এতটুকু মানুষ কি করবে, কোথায় ধরবে, মাথায় ঢুকলো না। বাড়ির কাউকে ফোন করে সময় নষ্ট করা যাবে না, তাই বুদ্ধি করে সবার আগে ফোন লাগালো পরিচিত ডাক্তারের নিকট। 10 মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স এলো। পুরোটা সময় ধূসর মিনা বেগমের মাথা কোলে নিয়ে বসেছিল। ছোট ছোট হাত বিশ্রামহীন বুলিয়েছে ওনার চুলে। মিনা বেগম সব বুঝলেও কথা বলার শক্তি নেই, নেতিয়ে পড়েছেন। হাসপাতালে নেওয়া হলো ওনাকে। ধূসর সঙ্গে সঙ্গে ছুটল। মানুষ এতটুকু হলেও বুদ্ধিমান, চটপটে কম ছিল না। এ মাথা থেকে ও মাথা দৌড়েছে সেই। সাথে যদিও পারিবারিক ডাক্তার হুমায়ুন ছিলেন। এর পরপর ধূসর পরিবারের বাকিদের খবর দেয়। ধীরে ধীরে তারাও কাজবাজ ফেলে ভিড় করলো হাসপাতালে। আফতাব শিকদার প্রথম দিকে রাগারাগি করলেন ছেলের ওপর, কেন আরও আগে জানালো না তাদের। নিজে পাকামো করলো, নিল এত বড় ঝুঁকি। অথচ আমজাদ শিকদার প্রাণ ভরে দোয়া করলেন, ছেলেটা না থাকলে কি হতো আজ। ধূসরের কোনো দিকে মন নেই, সে মনোযোগ দিয়ে প্রার্থনায় ব্যস্ত। বড়মার চিৎকার ছটপটানি নিজ চোখে দেখেছে সে। কষ্টে বুক ছেড়ে যাচ্ছে তার। সে তো মায়ের মতোই আদর করে না ওকে। এরপর ওটির ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। ডাক্তার হুমায়ুন জানালেন মেয়ে হয়েছে। আমজাদ শিকদার মনে মনে ক্ষুণ্ণ হয়েছিলেন, যদিও আশা করেছিলেন ছেলের, কিন্তু বুঝতে দেননি কাউকে। হেসে আড়াল করেছিলেন। তবে সব থেকে যে মানুষটা বেশি খুশি হয়েছে সে ছিল ধূসর। বড় মায়ের সব কষ্ট শেষ, আর ব্যথা করবে না ভেবে আনন্দ পেয়েছিল। অনুমতি পেয়ে সবাই যখন মিনা বেগম আর সদ্য জন্ম নেওয়া পিউকে দেখতে গেল, মিনা বেগম সবার প্রথমে ধূসরকেই কাছে ডাকলেন। কোমল কণ্ঠে বললেন, আমার মেয়েকে সবার আগে তুই নে ধূসর, আজ তোর জন্যই বেঁচে ফিরলাম। ধূসর কাপা কাপা হাতে তুলে পিউকে কোলে নেয়। পিউ কুটি কুটি পা ছুঁড়ে কাঁদছে। মিনা বেগম হাওমাও করে কেঁদে ওঠেন। আজসোয়া থেকে ধূসরকে আর ধূসরের কোলে থাকা পিউকে জড়িয়ে ধরেন। পরিবারের সবার বড় ছেলে হওয়ায় চোখের মনি ধূসর। ওই ঘটনায় মাত্রাটা যেন বৃদ্ধি পেয়েছিল আরও। কিন্তু সেই ছেলে এত ভালোবাসার মূল্য দিল না। আফতাব শিকদারের ভাবনা কেটে গেল কারো জুতোর শব্দে। আর চোখে একবার বিছানায় শুয়ে থাকা রুবাইদা বেগমের দিকে চোখ বোলালেন। সারাদিন কাজবাজ ছেড়ে কিছুক্ষণ হয়েছে শুয়েছেন। দেখতে দেখতে আওয়াজটাও দরজায় এসে থামলো। ওপাশ থেকে অনুমতি চাইলো, আসবো। গলার স্বর পেতেই উৎসুক যেন 3 গুণ ভর করে আফতাবের। হঠাৎ এই মানুষ তার ঘরে কেন? কৌতূহল চাপিয়ে কণ্ঠটা একটু ভারী করে জবাব দিলেন, এসো। রুবাইদা বেগম তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসলেন। ক্লান্তি সব ছুটে গেছে ছেলের গলা পেতে। ধূসরকে দেখে গদগদ হয়ে বললেন, আয় বাবা আয়, ভেতরে আয়। আফতাব শিকদারের মনে হলো 6 বছরের রিক্তকে ডাকলেন তিনি। এত দামড়া ছেলেকে কেউ এভাবে আহ্লাদ করে ডাকে? ধূসর ভেতরে এসে দাঁড়ালো। আফতাব শিকদার বিছানায় ইশারা করে বললেন, বসো। ধূসর বসলো না। যা দেখে অতিথু ভঙ্গিতে মাথা নাড়লেন আফতাব। সহ্যসীমা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? ধূসর একবার মায়ের দিকে তাকালো, যিনি আগ্রহ ভরে দেখছেন তাকে। এরপরে বাবার দিকে ফিরে সরাসরি ঘোষণা করলো, কাল থেকে অফিস যেতে চাই আমি। বয়স্ক মানুষ দুটো এক চোটে ধাক্কা খেলেন। দুইজন একে অপরকে দেখে হাঁ করে চেয়ে রইলেন ছেলের দিকে। ধূসরের একটুও ভাবান্তর হলো না। পরপর বলল, আমি কাল থেকে ব্যবসায় বসবো। রুবাইদা বেগম অস্থির চিত্রে শোধালো, সত্যি অফিস যাবি? সান্ত্বনা দেওয়ার মতো কথা এটা। না তা নয়। এতদিন বলে বলেও আফতাব শিকদার হাত উঁচিয়ে থামিয়ে দেন ওনাকে। সন্নিহান কণ্ঠে বললেন, ভেবে বললে তো? পরে মত বদলাবে নাকি? ধূসর টানটান হয়ে দাঁড়িয়ে জবাব দেয়, তুমি আমাকে চেনো। মুহূর্তে মুহূর্তে মত বদলানোটা নিশ্চয় আমার সাথে যায় না। যা বললাম ভেবে চিন্তেই বলেছি। আফতাব শিকদার চুপ করে যান। ধূসর বেরিয়ে গেল। তিনি বিমূর্ত চেয়ে থাকলেও চোখে হাসলেন। বুক ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। যাক, অবশেষে ছেলের সুমতি হলো। পিউ ঘরের দরজা আটকে বসেছে। সে দরজা ধাক্কাধাক্কি করেও খোলানো গেল না। তখন ঝোঁকের বসে বকাঝোকা করলেও এখন হাঁসফাঁস করছে সাদীপ। এই নিয়ে ষষ্ঠবারের মতো চক্কর কাটলো পিউয়ের দরজার সামনে দিয়ে। তারপর ভেবে চিনতে বাড়ি দিল কাঠের ওপর। নরম কণ্ঠে ডাকলো, পিউ খোল না দরজাটা।
ওপাশ থেকে উত্তর এলো না। সাদিপের মাথা খারাপ হয়ে গেল। সে দিক দিশা খুইয়ে লাথি বসালো দেওয়ালে। খিটমিট করে বলল, অসহ্য, যা মন চাই কর, খুলতে হবে না দরজা। রেগে মেগে নিচে নামলো সাদীপ। ধূসর ভাই বকতে বকতে শেষ করে দিলেও তো পিউ এরকম করে না, তাহলে তার বেলায় এসবের মানে কি? সাদীপের মুখের ভঙ্গি দেখে অসহায় শ্বাস ফেললেন জবা বেগম। তারা পড়েছেন মহা ঝামেলায়। এত বড় বড় ছেলে মেয়েদের বাচ্চা মুখ দেখতে দেখতে অতিষ্ঠ তারা। মিনা বেগম পিউয়ের উদ্দেশ্যে বললেন, কি একটু বলেছে তাতে জাত গেছে ওনার। খেতে হবে না তোকে, শুধু খাবারটা পচুক খালি, দেখিস কি করি। একদিন না একদিন দরজা তো খুলবেই, তাই না? পিউ ঘরের ভেতর বম হয়ে বসে, কান্নাকাটির ফলে নাক মুখ লালিত। একটা সামান্য চশমার জন্য সাদীপ এইভাবে বলবে এ স্বপ্নেও ভাবা যায় না। পিওর ঠোঁট পুনরায় ভেঙে এলো। রাগটা আসলে কার ওপর লাগছে সে নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ধুমধাম করে পড়ার টেবিলে বসলো গিয়ে, খাতা বের করলো। কলম ছোঁয়াতেই গড় গড় করে কিছু কথা উগড়ে এলো। তারপর সারা পৃষ্ঠা জুড়ে অভিযোগ লিখলো ধূসরের নামে। আপনার জন্যই আমাকে সাদীপ ভাইয়াও কথা শোনালেন আজ। আপনার জন্য আজ কপালে আমার শনি আছে। ধূসর ভাই, যদি না আপনি ওই পেতনিটাকে ঘাড়ে বয়ে আনতেন আমি নিশ্চয় কাঁদতাম না। রাদিফও আপনাকে ফোন করতো না, তাহলে ওর পেছনেও ছুটতাম না আমি। আর এরকম ধাক্কা লাগতো না সাদীপ ভাইয়ার সাথে। এই যে ওনার প্রিয় চশমাও ভাঙলো, এইসব দোষ আপনার। আমি বরাবর নিরপরাধ মানুষ, অথচ তাল আমার পিঠেই পড়ে। ধূসর ভাই, আপনি একটা চোর। অনুমতিবিহীন আমার মন চুরি করেছেন, আবার তা নিয়ে ছিনিমিনি খেলছেন। চোরের সাথে সাথেও আপনি একটা দজ্জাল শেয়ানা লোক। বাকিদের বেলায় মুখ থেকে রস ঝরে, আমার বেলায় ওষুধের মতন তেতো কেন? আমায় ভালোবাসেন না কেন ধূসর ভাই? এখন যদি ভালোবাসতেন গল্পটা অন্যরকম হতো। এই যে আমি অভিমান করে দরজা আটকে বসে আছি, একটু সান্ত্বনা দিতে আসতেন, এসে নরম স্বরে ভালোবেসে জিজ্ঞেস করতেন কি হয়েছে। বিশ্বাস করুন আমি সেখানেই ভুলে যেতাম সব। আপনি মানুষটা এমন কেন ধূসর ভাই? কেন এত পাষাণ? একটা পাথরের সাথে মাথা ঠুকলে সেখান থেকেও রক্ত বের হয়, তাহলে আপনি পাথরের চেয়েও খারাপ। দাড়ি টানার আগেই দরজায় ফের টোকা পড়ল। পিউ বিরক্ত হয়, ভাবে সাদেব বা অন্যরা বসে রইল দরজা খুলবে না ভেবে। তখনই ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর, পিউ। পিউয়ের চোখ বেরিয়ে এলো, বিস্মিত হয়েছে সে। ধূসর সত্যিই এসেছে। বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। তারপর হুলুস করে খাতা উল্টে বইয়ের চূড়ার ভাঁজে লুকালো। চটপটে পায়ে এসেই ছিটকিনি টেনে খুলল। ধূসরকে দেখতে হলে ছোটখাটো পিউয়ের চোখ আকাশে তুলতে হয়। সে এখনো একই কাপড় পরে। পিউ একটু অবাক হলো। ধূসর মাত্রাতিক পরিপাটি না হলেও নিজেরটুকু ভালো বোঝে। বাড়ি ফিরে এক মুহূর্ত বাইরের কাপড়ে থাকে না সে। তাহলে উনি কি এখনো রুমে যায়নি? তখনই ধূসর মোলায়েম কণ্ঠে শোধালো, কি হয়েছে? পিউয়ের উষ্ট আলাদা হয়ে পড়ে। খাতায় লেখা কথাগুলো মাথায় আসে। সে সেরকম কিছু লিখে এলো না। মিলযুক্ত ঘটনায় মুহূর্ত মধ্য মন ভালো হয়ে গেল তার। ধূসর খানিকক্ষণ তার মলিন চেহারাখানা দেখলো, জিজ্ঞেস করলো, খাবি না? পিউ নড়ে ওঠে, হ্যাঁ আয়। ধূসর পা বাড়াতে পিউ ডেকে বলল, শুনুন। ধূসর ফিরে না তাকিয়ে বলল, কি? পিউ ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, মারিয়া আপু আপনার কেমন বন্ধু? ধূসর তাকালো, কেন? এমনি। তোর পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। কাঠখোট্টা জবাবে পিউ মুখ কালো করে বলল, আপনি এরকম করছেন কেন ধূসর ভাই? আপনার যে একটা মেয়ে বন্ধু আছে, আগে তো কখনো শুনিনি। হঠাৎ উনি কোত্থেকে উদয় হলেন? উনি শুধু আপনার বন্ধু তো? ধূসর চোখ সরু করে বলল, তুই খেতে আসবি? হ্যাঁ বা না? গুরুগম্ভীর স্বরে পিউ ঠোঁট উল্টায়। অনেক কিছু বলতে চেয়েও ব্যর্থ হয়। হাত পা ছুটতে ছুটতে হাঁটতে নেয়। সাথে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, যাচ্ছি। সবসময় আমার সাথে সবাই এমন করে, আর আপনি তো এক ধাপ এগিয়ে। আপনার মেজাজি শোরুমের ধমকানো অফার যেন আমার জন্যই বরাদ্দ।
পিউ ভাবলো ধূসর শুনেও না শোনার ভান করবে, সচরাচর যা হয়। অথচ পেছন থেকে ধূসর বলে ওঠে, তুই তো তাই চাস, যে নিজে এসে আত্মসমর্পণ করে। তাকে বন্দি না করে উপায় আছে? পিউ থমকালো, ঘুরে তাকালো, চোখ পিটপিট করে বলল, তার মানে? ধূসর ভুরু নাচিয়ে বলল, সোজা হাঁট। পিউ তবুও দাঁড়িয়ে। ধূসর নিচের দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে আবার তাকালো, ঠান্ডা স্বরে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোকে যেন টেবিলে পাই। ধূসর ঢুকে গেল কামরায়। পিউ অবোধ বনে চেয়ে রইল। কি বলল ধূসর ভাই? এরপর নিজেকে সামলে সিঁড়ি বেয়ে নামলো। অত্যাধিক রাগে শরীরের রক্ত গরম হলো সাদিফের। দাঁত কিড়মিড়িয়ে ওভাবেই বসে রইল। এত সময় ধরে সে ডাকলো, অথচ পিউ পাত্তা দিল না। পাত্তা কি, একটা উত্তর অবধি দেয়নি। অথচ যেই মাত্র ধূসর ভাই এলো, খুলে গেল দরজা। পিউ নিচে নামতেই সবাই এমন ভাবে তাকালো যেন অগন্তুক এগিয়ে আসছে। নিজের সিঁড়িটায় পা রাখতেই রাদীপ ছুটে এসে হাত ধরলো, ভীষণ অনুতপ্ত হয়ে বলল, সরি পিউ আপু, আমার জন্য এত বকা শুনলে আজ। আমার একদম ঠিক হয়নি বড় ভাইয়াকে ফোন করা, তাহলে এসব কিছু হতো না। রাদিফের ফর্সা মুখ টকটকে হলো, কেঁদে দেবে ছেলেটা। পিউর প্রতি ভালোবাসা গভীর তার, এত কিছু হবে কে জানতো। পিউ মুচকি হেসে বলল, ধুর বোকা, ছোট ভাইয়ের সাথে কেউ রাগ করে? তুমি তাহলে আমার ওপর রেগে নেই? পিউ ওর গাল টেনে বলল, একটুও না। সে মুহূর্তে রাদীপের ঠোঁটে হাসি ফুটল, চকচকে মুখ চোখে মাথা দুলিয়ে বলল, তাহলে ঠিক আছে। সুমনা বেগম বললেন, ও পিউ, কখন থেকে ডাকছি তোকে, আয় আয় খেতে বস। মিনা বেগম বললেন, ওর ধূসরে ঝাড়ুনি না খেলে আসলেই পেট ভরে না। পিউয়ের মনে হলো কথাটা সঠিক, না হলে যার নামে অভিযোগ লিখে খাতা ভরলো তার এক ডাকেই দরজা খুললো কেন? সে চায় ধূসর বকুক, রাগ দেখাক। ধূসর লক্ষ কোটিবার থাপ্পড় দেব বললেও পিউয়ের কিছু হয় না। সেখানে সাদীপের এক ধমকে কেঁদে ফেললো আজ। কি অদ্ভুত, যাকে ভালোবাসা যায় তার সব কিছুই কি এত ভালো লাগে? পিউ আস্তে ধীরে এসে বসলো চেয়ারে। সাদিফ তুষার খণ্ডের ন্যায় বসে তখনও, ডানে বামে তাকানো বারণ যেন। মিনা বেগম মাছের বড় একটা টুকরো একটা প্লেটে তুলতে তুলতে বললেন, ধূসরের খাবারটা রুমে দিয়ে আসি। জবা বেগম বললেন, আমি যাই, আমাকে দাও। এরই মধ্যে আমজাদ সিকদার, আফতাব আর আনিস নেমে এলেন নিচে। ওনাদের দেখে জবা বেগম গেলেন না আর। এই নিয়ে আবার একটা কাহিনী হবে। পুষ্প ওরা সবাই আসতেই টেবিল ভরল কানায় কানায়। আফতাব সিকদারের মুখ হাসি হাসি, অনেকদিন পর হাস্য উজ্জ্বল চেহারাটা দেখা গেল। আমজাদ সিকদার লম্বা পাঞ্জাবির হাতা গুটিয়ে ছোট একটা বাটির ভেতর হাত ধুলেন। ওনার থালায় ভাত দিলেন রুবাইদা বেগম। আমজাদ ভাত মাখতে মাখতে হঠাৎই জিজ্ঞেস করলো, ধূসর খাবে না? প্রত্যেকে ঝটকা খেলো, তড়িৎ বেগে তাকালো ওনার দিকে। এতগুলো চোখ একসাথে আছড়ে পড়ায় সামান্য হতভম্ব হলেন আমজাদ। না মানে, দেখছি না টেবিলে, ডাকো তো। কত 2 বছরে ধূসর বাপ চাচাদের সাথে এক টেবিলে খায়নি। খেতে বসে তোলা প্রসঙ্গ তার অপছন্দ, বিধায় ভদ্রতার সহিত এড়িয়ে গেছে বরাবর। প্রথম প্রথম জানতে চাইলেও ধীরে ধীরে বিষয়টা বোধগম্য হতেই তারাও আর জিজ্ঞাসা করতেন না। আজ এতগুলো দিন পর প্রত্যাশার বাইরে কিছু শুনে সবাই অবাক চোখে চেয়ে রইল। রুবাইদা বেগম ভাত তোলা চামচটা ওভাবেই ধরে আছেন। একমাত্র স্বাভাবিক রইলেন আফতাব সিকদার, নিরুদ্বেগ সে। পিউয়ের ঠোঁটদ্বয় এক হচ্ছে না, বড় চোখ দুটো মারাত্মক আকার পেয়েছে। পুষ্প ভাত গিলতে পারছে না, আনিসও হতবাক চেয়ে। মিনা বেগম মিনমিন করে বললেন, না মানে, ও তো খায় না এখন। আমজাদ সিকদার পুষ্পকে বললেন, ওকে ডেকে আনো যাও। পুষ্প ওঠার আগেই ধূসরকে নামতে দেখা গেল। সোজা এসে পিউয়ের মুখোমুখি বসলো সে। এই দৃশ্য আরেক দফা হোঁচট খেল সকলে। আমজাদ সিকদার চুপ করে গেলেন। ধূসরকে বসতে দেখে কথা হারিয়ে গেল সবার। মূর্তি বনে রইলেন যেন। রিক্তর খাবার চিবানো ছাড়া শব্দ নেই এখানে। একে অন্যের দিকে জিজ্ঞাসা নিয়ে তাকাচ্ছে। একজন আরেকজনকে ভুরু ইশারা করে জানতে চাইছে ঘটনা কি। ধূসরের খাবার বাড়ার সময় আমজাদ সিকদার বললেন, ওকে বড় মাছের টুকরোটা দাও। মিনা বেগমের হাত সেখানে স্থিত হলো। বিরাট বিস্ময় সমেত স্বামীর পানে চাইলেন।
ধূসর নির্বিকার, ঘটনার আগামাথা কেউ কিছু বুঝতে পারছে না। সুমনা বেগম শান্ত পর্ণে জবা বেগমকে শোধালেন, কি হচ্ছে বলো তো সেজ আপা, ভাইজানের হঠাৎ কি হলো? জবা বেগম বোকার মতো দুই দিকে মাথা নেড়ে বললেন, জানি না রে। রুবাইদা বেগম হিসাব করছেন, ধূসর ব্যবসায় যাবে এটা কি ভাইজান জানতে পেরেছেন? সেই জন্য কি ওর প্রতি ভাইজানের সব রাগ মিটে গেল? আফতাব শিকদার মিটিমিটি হাসছেন সবার চেহারা দেখে। তখন আনিস কানের পাশে মুখ এনে বললেন, মেজো ভাই কিছু বুঝতে পারছো? আমার তো মাথার ওপর দিয়ে যাচ্ছে। আফতাব মৃদু হেসে বললেন, বলছি দাঁড়া। এরপরই তিনি আনন্দ নিয়ে ঘোষণা করলেন, একটা সুসংবাদ আছে। সকলের মনোনিবেশ ঘুরে গেল। আফতাব মিনা বেগমকে বললেন, আমাদের ছেলে সুবুদ্ধি হয়েছে ভাবি, সে আগামীকাল থেকে অফিসে যাবে বলেছে। এটা ঘোষণা ছিল না, ছিল উচ্চ শব্দে বিদ্যুৎ চমকানোর। পিউয়ের মাথা চক্কর দিল শুনে। প্রত্যেককে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকালো ধূসরের দিকে। ভুরুক্ষেপহীন ছেলেটা সুস্থির ভঙ্গিতে গ্লাসে চুমুক দিয়ে পানি খাচ্ছে। মিনা বেগম চোখ কপালে তুলে বললেন, সত্যি বলছো? আফতাব শিকদার হেসে মাথা নাড়লেন, বললেন, ওকে জিজ্ঞাসা করুন, সামনেই তো আছে। কিন্তু তার আগে জবা বেগম হন্তদন্ত ভঙ্গিতে শোধালেন, সত্যি ধূসর, তুই অফিসে যাবি? ধূসর ছোট করে বলল, সকলের ঠোঁটে হাসি ফুটল। পিউ লম্বা করে মুক্ত প্রশান্ত শ্বাস টানল। এবার আর তাদের বিয়েতে আপত্তি করবেন না বাবা। ধূসর ভাই চমৎকার কাজ করেছেন যে। সে লাজুক হেসে বিড়বিড় করল, আমার ডেইরি মিল্কটা। মিনা বেগম হৈ হৈ করে বললেন, দেখলেন তো, আমি বলেছিলাম না, সময় হলে ধূসর ঠিক সিদ্ধান্তই নেবে। মিলল তো? আমজাদ শিকদার খুশি খুশি কণ্ঠে বললেন, আমি ভীষণ খুশি হয়েছি ধূসর, এতদিনে আমার কথা রেখেছো তুমি। ধূসর কিছু বলল না। অবশেষে যে তুমি ব্যবসায় আসছো, রাজনীতি ছাড়ছো ভেবেই আমি আনন্দিত। ধূসরের খেতে থাকা হাতটা থেমে গেল। আপনাকে কে বলল চাচ্চু আমি রাজনীতি ছাড়ছি? আমজাদ শিকদার কপাল কোঁচকালেন। মানে? ধূসর সুস্পষ্ট জবাব দিল, আমি রাজনীতি কখনোই ছাড়বো না, দুটো একই সাথে সামলাবো। আমজাদ শিকদারের হাসি হাসি চেহারা দপদপ করে নিভে গেল। একই রকম আশাহত হলেন আফতাব শিকদার নিজেও। উদ্বেগ নিয়ে বললেন, দুটো একই সাথে কি করে সামলাবে? ব্যবসা করা মুখের কথা নয়। দেখা গেল দু নৌকায় পা দিতে গিয়ে সব ডোবালে। সেটা সময় বলে দিক বাবা, এখনই ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই। ছেলের অত্যগ্র উত্তর আফতাবের পছন্দ হয় না। আমজাদ শিকদারের চেহারা থমথমে হলেও দ্বিরুক্তি করলেন না। মনে মনে ভাবলেন, আগে তো ব্যবসায় বসুক, একবার মন বসে গেলে রাজনীতি নিজে থেকে ছেড়ে দেবে। ধূসরের এই সিদ্ধান্তে সবাই পুলকিত হলেও সাদিপের চেহারা ঘুটঘুটে হয়ে আসে অন্ধকারে। খাওয়া মন্থর হয় সেখানেই। বুঝতে বাকি নেই ধূসর ওর ওপর জেদ ধরে করল এমন। নির্ঘাত কথাটা শুনতে পেয়েছে। অনুশোচনা হলো সাদিপের। ধূসর তার বড় ভাই, তাকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক হয়নি, ক্ষমা চেয়ে নেবে বরং। তখনই সাদিপের চোখ পড়ল পিউয়ের দিকে। পিউ অভিভূতের ন্যায় ধূসরকে দেখছে, ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। পরপর ধূসরের দিকে তাকালো সাদিপ। ধূসর খাচ্ছে, খাওয়ার ফাঁকে আচমকা তাকালো, চোখাচোখি হলো পিউয়ের সহিত। ধূসর হাসলো কিনা বোঝা গেল না, একটু চেয়ে থেকে আবার চোখ নামালো সে। সাদিপের অদ্ভুত অনুভব হয়, অস্থির লাগে। খাবার মাঝপথে ফেলে উঠে দাঁড়ায়, প্রশ্ন করলে বলে যায় খাওয়া শেষ।